এটাকে এখানেই রাখো তো পায়ে গেছে। উপস্থিত সমস্ত অতিথিদের নমস্কার জানাই। আজ এবং আগামীকালে এই দুদিনের বক্তৃতামালার যে আয়োজন করা হয়েছে তার উপলক্ষ হল কালধ্বনি পত্রিকার 40 বছরের পূর্তি। কালধ্বনি একটি ত্রৈমাসিক পত্রিকা, প্রথম প্রকাশ 1985 সালে। কয়েকজন রাজনীতি সচেতন যুবকের সমাজ সংস্কার, শিল্প, সাহিত্য, রাজনীতি এইসব নিয়ে চিন্তা ভাবনা প্রকাশ পেল ছাপার অক্ষরে কালধ্বনি পত্রিকার কলেবরে। সেই শুরু। এরপর দীর্ঘ 40 বছর বিভিন্ন বিষয়ের ওপর কালধ্বনি বিস্তারিত আলোচনা করেছে, কিন্তু সবার উপরে ছিল মানুষের স্বাধীন মতামত প্রকাশের স্বাধীনতার অধিকারের প্রশ্নটি। দুদিনের বক্তৃতামালার কেন্দ্রীয় বিষয় মুনাফা থেকে বিনাশ, নব্য উদার অর্থনীতি, দক্ষিণপন্থী রাজনীতি ও ভারতের অস্তিত্বের সংকট। এই কেন্দ্রীয় বিষয়ের বিভিন্ন দিক নিয়েই বলবেন আজ এবং আগামীকালের মাননীয় বক্তারা। আজকের প্রথম বক্তা শ্রী পরঞ্জয় গুহ ঠাকুরতা, দ্বিতীয়ার্থে থাকছেন অধ্যাপক রণবীর সমাদ্দার। আগামীকালের বক্তারা হলেন ডক্টর পঙ্কজ শেখসারিয়া এবং শ্রীমতী কবিতা শ্রীবাস্তব। প্রত্যেকটি বক্তৃতার শেষে থাকছে মত বিনিময় পর্ব। কালধ্বনি সময়েরই আওয়াজকে সুস্পষ্ট রূপে এ যাবৎকাল তুলে ধরেছে, আজও তার ব্যতিক্রম নেই। আজ 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস। এই দিনটির স্মরণে সঙ্গীত পরিবেশন করবেন ভ্রমরা সঙ্গীত গোষ্ঠী। অনুষ্ঠান শুরু করব উদ্বোধনী সঙ্গীত দিয়ে। পরিবেশন করবেন শ্রীমতী চন্দ্রানী মুখার্জি ও শ্রী পার্থ দেব। নমস্কার, শুভ দ্বীপ্রহর। কালধ্বনি 40 এবং ভাষা দিবস একসঙ্গে মাথায় রেখে রবীন্দ্রনাথের গান দিয়ে, রবীন্দ্রসঙ্গীত দিয়ে আমি আমাদের সঙ্গীতটি পরিবেশনা করছি। মনোজা মঙ্গল লোকে মনোজাগো মঙ্গল লোকে অমল অমৃত
ধন্যবাদ চন্দ্রানীকে। এবার উদ্বোধনী ভাষণের জন্য অনুরোধ জানাই কালোধ্বনির মুখ্য সম্পাদক শ্রী প্রশান্ত কুমার চট্টোপাধ্যায়। নমস্কার। উপস্থিত সব শ্রোতাগণ, আমি প্রশান্ত চট্টোপাধ্যায় কালোধ্বনি পত্রিকার পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। একই সঙ্গে আন্তরিক শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আজ 22শে ফেব্রুয়ারি ভাষা দিবস। পত্রিকা প্রকাশে 40 বছরের শুরুতে আমরা যে বক্তৃতামালা শুরু করতে চলেছি, সেখানে মাননীয় বিশেষজ্ঞ ও গবেষকদের ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে বক্তব্যের শ্রোতা আপনাদের সঙ্গে আমরাও আয়োজন করেছি। হয়তো আমরাই এইটুকু যা পার্থক্য, আমরাও আপনাদের সঙ্গে প্রতিটি ভাষণের পর আলোচক। ফলে এই দুদিনের সভা আপনাদের, আমাদের এবং বিশেষজ্ঞ মানুষজনের মিলিত এক সভা। এটি সম্পূর্ণ করার দায় দায়িত্ব আমাদের সবার। আমার আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আসুন সবাই মিলে 21শে ও 22শে ফেব্রুয়ারির এই দুটি দিনে এই সভাস্থলকে জ্ঞান চর্চার সুন্দর আসরে পরিণত করি। কালোধ্বনি পত্রিকা প্রথম সংখ্যা বের হয় 1985 সাল। তখন পশ্চিমবঙ্গের সরকারি ক্ষমতায় বামফ্রন্ট। কংগ্রেসে আমলাতন্ত্র নির্ভর সরকারি ক্ষমতায় মধ্যবিত্ত মানুষজনের অংশীদারিত্ব প্রকাশ পাচ্ছে। নতুন সরকারের ট্রেড ইউনিয়ন বা কৃষক সংগঠন থেকে আসা মানুষের গুরুত্ব প্রথম দিকে যেটুকু প্রতিষ্ঠিত হয়েছিল তা অবলব্ধির পথে। এইসব সংগঠনের নেতৃত্ব মধ্যবিত্ত মানুষের প্রভাব। এমনকি মধ্যবিত্ত মানুষ রাজনৈতিক পার্টির নেতৃত্বে থাকায় আমলাতন্ত্রের সঙ্গে এক সম্প্রদায়গত যোগসূত্র স্থাপিত হচ্ছে। সরকার প্রশাসন নির্ভরশীল হয়ে যাচ্ছে পার্টির উপর। প্রচারে প্রচারে কিন্তু আমাদের সরকার। 1977 সালের আগে আমরা যদি দেখি, সরকার আমাদের সমস্ত দাবি মিটিয়ে দেবে এমন প্রত্যাশা চলছিল না। দাবি মীমাংসার জন্য জেদ ছিল, আন্দোলন ছিল। কিন্তু বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পর এমন এক বিরাট উদ্দীপনা তৈরি করা হয় যেন এই সরকার সবার সব প্রত্যাশা পূর্ণ করে দেবে। ফলে দিন দিন আকাশ সমান এক বিশ্বাস তৈরি করা হয়েছিল প্রাপ্তি। আশ্চর্য যাওয়া। কিন্তু সরকার তো রাষ্ট্র নয়, আবার পশ্চিমবঙ্গ একটি রাজ্য মাত্র। বিভিন্ন শ্রেণী সম্প্রদায় পরস্পর যদি স্বার্থ মিটিয়ে একটি রাজ্য সরকার সবাইকে সব প্রত্যাশা কিছুই পূরণ করতে পারে না। ফলত সরকারি রাজনৈতিক পার্টি তান্ত্রিক ও শ্রমজীবী মানুষ থেকে বিচ্ছিন্ন হতে হতে ইতিউতি শোনা যাচ্ছে এই সরকার আমাদের নয়, ওদের সরকার, এই ওরা মধ্যে। এমনই এক প্রেক্ষাপটে কালোধ্বনি বের হয় 85 সাল। ভাবনাটা শুরু হয়েছে 83 সাল থেকে। যে কথাগুলো
যেভাবে বলতে চাইছি অন্য কোথাও সেভাবে বলতে পারছি না। অনেক ছোট্ট পরিসরে থেকেও, কেননা সেই ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনা সংবাদ মহোদয় থেকে আরম্ভ করে রামানন্দ চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র সবাই একটি পত্রিকা, সেই পত্রিকার সবগুলোই বাণিজ্যিকভাবে প্রকাশিত হয়েছিল। অবশ্যই এইসব 19 শতাব্দীর মাঝামাঝি থেকে 20 শতাব্দী ঘোরার কথা না। আমরা আমাদের এই নতুন পত্রিকা সেই সময় এমন যুগান্তকারী অভিজ্ঞতা নিয়ে আসবে বা আনতে পারে এমন কোনো চিন্তা আমাদের ছিল না। বাংলায় লিটল ম্যাগাজিনের সূচনা বা যাত্রা শুরু খুব সম্ভব প্রমোদ চৌধুরীর সৌজপত্র দিয়ে, যদি সেও 1914 সালের কথা। সেখানেই বলা হয়েছিল সৌজপত্র বিদ্যমান প্রবণতাকে অস্বীকার করবে, সাহিত্যে সৃজনশীলতা নতুন রূপকে উৎসাহিত করবে। খুব সম্ভব সবুজপত্রের প্রথম বাংলা লিটল ম্যাগাজিন, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর কথোপকথন শৈলীতে লিখতে শুরু করে। সেই পত্রিকার সফলতার পথ ধরে কল্লোল, তারপর তো বুদ্ধিতে বসুর কবিতা, রবীন্দ্রনাথ দত্তের পরিচয়। আমরা পরিচয় ধরে থাকি নজরুল ইসলাম, মোহিতলাল মজুমদার, অচিন্ত কুমার সেনগুপ্ত, সত্যেন মিত্র, প্রেমেন মিত্র, সত্যেন দত্ত, প্রেমেন মিত্র। আমরা পরিচিত হতে থাকি কমল কুমার মজুমদারের সঙ্গে, জীবনানন্দ দাসের সঙ্গে। বাংলা সাহিত্যে নতুন নতুন ভাবভঙ্গি নিয়ে হাজির হলেন শক্তি, সুনীল, শরৎ মুখোপাধ্যায়, সমীর রায়চৌধুরী। 1947 সালের আগে, মানে দেশ বিভাগের আগে, বাংলা সাহিত্য সংস্কৃতির চর্চার কেন্দ্র ছিল কলকাতা। বেশিরভাগই কলকাতা থেকে প্রকাশিত হতো, কিন্তু এর বাইরেও ঢাকা থেকে প্রকাশিত হতো প্রগতি, সম্পাদক ছিলেন বুদ্ধদেব বসু আর অজিত কুমার দত্ত। কুমিল্লা থেকে সঞ্জয় ভট্টাচার্য সম্পাদনা করতেন পূর্বার্তা। 1947 সালে চট্টগ্রাম থেকে প্রকাশিত সীমান্ত, এবং সেই দেশের লিটল ম্যাগাজিনের চর্চা তারপরে আরো অনেক। আমাদের এই বঙ্গে লিটল ম্যাগাজিনের বিস্ফোরণ ঘটে 1961 সালের পরপরই। হাংরি জেনারেশনের মুভমেন্ট বাংলার সাংস্কৃতিক ভিত্তিতে ঝড়ের তাণ্ডব চলায়। শুধু প্রকাশনার ধরনই নয়, পত্রিকার নামকরণের নতুনত্ব। হাংরি জেনারেশনের লক্ষ্য ছিল সাহিত্যের এক ভিন্ন পাঠ প্রতিষ্ঠা এবং সাধারণভাবে ক্ষয়িষ্ণু সমাজের বিরুদ্ধে যুদ্ধ। অনেক মানুষই আন্দোলনে যুক্ত হন। বিনয় মজুমদার, শৈলেশ্বর ঘোষ, মলয় রায়চৌধুরী, সুন্দর ঘোষ, সমীর চৌধুরী রায়চৌধুরী, তার পরবর্তীকালে সন্দীপন, শক্তি, উৎপল বসু, তার অনেক। কিন্তু হাংরি জেনারেশনে যোগ দেননি, কিন্তু তীব্রভাবে প্রতিষ্ঠান বিরোধিতার স্বর নিয়েছিলেন এমন লেখক ছিলেন তখন। ছিলেন সুন্দর মিশ্র, কমল কুমার মজুমদার, অমিয় ভূষণ ভট্টাচার্য, উদয়ন ঘোষ। 70 সালের মাঝামাঝি হাংরি আন্দোলনের প্রভাব কমে যায়, বরং এই সময় নকশালবাড়ি আন্দোলনের প্রতি সহানুভূতিশীল লিটল ম্যাগাজিনের সংখ্যা অনেক বেড়ে যায়। এইসব লিটল ম্যাগাজিনের অন্তর্ভুক্ত চরিত্র ছিল বিকল্প ধারণা, ভিন্ন মতের জোড়া। বেশ কিছু ম্যাগাজিন তো পত্রিকা প্রকাশের পাশাপাশি বিপ্লবের দায়িত্বও নিয়ে নিয়েছিল। মার্ক্সীয় লেন্সের মধ্য দিয়ে ভারতীয় রাষ্ট্রকে বোঝার চেষ্টা ছিল। স্বভাবতই এই ধরনের লেখাকে কেন্দ্র করেছিল বিতর্ক, তাপ উত্তাপ। এই সময়কালে লিটল ম্যাগাজিনে যেভাবে রাজনৈতিক চিন্তা ও দার্শনিক আলোচনা কেন্দ্রীভূত করা হতো, খুব সম্ভব সাহিত্যে সেভাবে মনোযোগ দেওয়া হয়নি। কাদম্বিনী পত্রিকার প্রথম বর্ষ দ্বিতীয় সংখ্যা থেকে এই ধরনের পত্রপত্রিকার সংক্ষিপ্ত বিবরণ লিপিবদ্ধ করার চেষ্টা হয়েছিল, না সম্পূর্ণ করাই হয়নি। আমরা অনেক কাজই সম্পূর্ণ করতে পারিনি, তার মধ্যে এটাও।
নকশালবাড়ির আন্দোলনের উত্তাল সময়টা একটু তৃতীয় আসলে পড়ে লিটল ম্যাগাজিনের বিষয়ভিত্তিকটা পুনর্বিন্যাস হয়। আসে পরিবেশগত সমস্যা, লিঙ্গ সমস্যা, রাজনৈতিক ও ধর্মীয় দাঙ্গা ইত্যাদি প্রাধান্য পায়। তবে লিটল ম্যাগাজিন মানেই প্রতিষ্ঠান বিরোধিতা এমনটাই প্রধান সুর হিসেবে বিরাজ করে। আমরা কোথায় যাব এইটা অমীমাংসিত রেখে পত্রিকার রেজিস্ট্রেশন হয় 1983 সালে, কিন্তু পত্রিকা বের হয় 1985 সালে। 87 সালে আমরা যখন রেজিস্ট্রেশন করতে যাই পত্রিকার, আগে আমাদের নেম রেজিস্ট্রেশন হয়েছিল, তখন শুনি নাম রেজিস্ট্রেশনের 3 মাসের মধ্যে পত্রিকা যদি না বের হয় তাহলে নামটাও ক্যান্সেল হয়ে যায়। কিন্তু 87 সালে আমরা আবার ওই নম্বরটাই পাই এবং পত্রিকার রেজিস্ট্রেশন হয় 48309587। পত্রিকার বিষয়বস্তু সম্পর্কে একটা সাধারণ ধারণা করা হতো, কিন্তু সমস্যা হলো পত্রিকা প্রচার করা হবে কি করে। আমি কেন, আজ যারা ছিলেন তারা সবাই ছাত্র অবস্থা পার করেছে, কেউ চাকরি করছেন, কেউ চাকরি খুঁজছেন। এখন আমরা কোথায় গিয়ে পৌঁছব? আমাদের ছাত্র জীবন শেষ, আর কলেজ বিশ্ববিদ্যালয়ে সর্বত্রই প্রাধান্যকারী পত্রিকার সঙ্গে যুক্ত, প্রাধান্যকারী রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত যদি না থাকা যায়, কোনো পত্রিকারই পরিচয় জ্ঞাপন বা সেই পত্রিকা নিয়ে ক্যাম্পেইন মোটামুটিভাবে ছিল অসম্ভব। তার ফলে কালোধ্বনিও খুব ব্যক্তিগত পরিচয়ের মধ্যেই পত্রিকাকে সীমাবদ্ধ রাখতে হয়। প্রথম দিকে যেহেতু আমি অনেক দিনেরই বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত, প্রথম দুটি সংখ্যা সুন্দরী বেরিয়েছিল। আমরা 1000 কপি ছাপিয়েছিলাম এবং 900 কপি বিক্রিও হয়ে গেছিল। কিন্তু সমস্যা হলো তৃতীয় সংখ্যা পৃথিবী। তৃতীয় সংখ্যার যে লেখাগুলো, সেই লেখাগুলো যারা প্রচার করছিলেন তাদের রাজনৈতিক মতাদর্শের সঙ্গে একমত হলো না। 960টি পত্রিকা ফিরে এলো 400টি, এবং এই 400টাকে আমরা আর কোনোদিনই প্রায় অতিক্রম করতে পারিনি, দু একটা সংখ্যা বাদ দিয়ে। এখন এইবার তাহলে পত্রিকা দেখানো হবে কোথায়, ডিসপ্লে করা হবে কোথায়? কলেজ স্ট্রিট। সেগুলো সবাই তো আমাদের মতনই দুরবস্থা। যদি কেউ কোনো স্টল পত্রিকা রাখেন, পয়সা কিছু পাওয়া যায়। তার ফলে পত্রিকা বিক্রি করে তার আয় থেকে পত্রিকা চালানো, এটা ছিল অসম্ভব। আবার পত্রিকার সংখ্যা যে যখন কমতে থাকে, প্রোডাকশন কষ্ট ক্রমশ বাড়তে থাকে। এই অবস্থায় আমরা একটা দমে যাইনি, একটু কখনো অনিয়মিত হয়েছি বটে, বছরে একটা বেশি সংখ্যা বার করতে পারিনি, টাকা পয়সার তীব্র অভাব। কিন্তু আমরা মনে করছি আমরা কাজটা করব। আমরা সেই সময় যে সমস্যাগুলো, যেমন সেই সময় সাম্প্রদায়িক রাজনৈতিক এবং ধর্মীয় সাম্প্রদায়িকতা নিয়ে প্রচণ্ড সমস্যা ছিল। পশ্চিমবঙ্গে বেশ একটা সৌরগলি থাকত। আমরা প্রথম থেকে শুরু করি, এইটা নিয়ে কাজ শুরু করি। একের পর এক ক্ষেত্র সমীক্ষা করেছি। ক্ষেত্র সমীক্ষার সঙ্গে সঙ্গে আমরা সেই সময় যাদেরকে আমরা শ্রদ্ধা করতাম, যে লেখক সাহিত্যিকদের সঙ্গে আমাদের আলাপ পরিচয় হয়েছিল, তাদের দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছিলাম। সাম্প্রদায়িক প্রশ্নে সেই সাক্ষাৎকার যেগুলো 90, 91, 92 বেরিয়েছিল, সেদিনকে পড়তে পড়তে মনে হলো এগুলো এখনো বোধ হয় একই রকম মূল্যবান।
হয়তো অনেক বেশি মূল্যবান হয়েছে। আমাদের সাক্ষাৎকার দিয়েছেন, মানুষ প্রাণ খুলে সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারের মধ্যে তার আন্তরিকতা চলে এসেছে, তার অসাম্প্রদায়িক মনোভাব চলে এসেছে। কিন্তু সাম্প্রতিকতা একটা সময় তো মনে করেছিলাম হয়তো বাঙালির চিরাচরিত আদর্শের জন্য আগুনটা কেউ লাগাচ্ছে না, অন্যত্র আগুন জ্বলছে। সাম্প্রতিকতা ছাড়া পরিবেশ আমাদের কাছে খুব ক্লান্ত। আমরা পরিবেশ নিয়ে বেশ কিছু লেখা লিখেছিলাম। মূলত আমাদের চর্চার বিষয় ছিল নদী, নদীবাঁধ, এইটা। আমরা খুব অস্বস্তি বোধ করতাম নদীগুলোকে বাঁধ দিয়ে আটকে ফেলা হচ্ছে। আসলে কোথাও এই যে জলের যে সচলতা, সেই সচলতা যদি না থাকে তাহলে আমরা বাঁচবো কি করে? সচলতা যদি না থাকে তাহলে বাঁধটা দূর হবে কি করে? আমরা এটা খুবই ভাবতাম। তার সঙ্গে ভাবনা যেটা এসেছিল সেটা হচ্ছে দেশের সমস্ত সম্পদ লুট হয়ে যাচ্ছে স্বদেশি বিদেশি সমস্ত কোম্পানির কাছে। আর রাজনীতিবিদরা সেই 25 সাল থেকে আমরা আরো ভালো করে লক্ষ্য করছি, যে পার্টিরই হোক না কেন, যে মঞ্চের মধ্যে থাকুক না কেন, তারা প্রত্যেকেই যে যার মতাদর্শেতে খুব রিজিড। কোথাও কোনো হাওয়া তাদের যেন ছুটে না পারে সে ব্যাপারে তারা খুব সচেতন। সুতরাং তাদের এক ধরনের ভাষা আছে, যে ভাষাটা ছিল ক্ষমতার ভাষা, আধিপত্যের ভাষা, ক্ষমতার আস্থানের ভাষা। এটি সেদিন থেকে আজ অব্দি এখনো রাজনীতির ভাষা। আমরা ভাবছিলাম সরকার যারা চালান তারা তো এই ভাষাতে কথা বলে, বিরোধীদেরও ভাষা স্ট্রাকচারই একই রকম, একই ভাষায় কথা বলেন। আপনার দুটো দল, এক দল ক্ষমতায় আছে, আরেক দল ক্ষমতা দখল করতে চায়, ভাষা দুজনেরই সমান। এইটা মানে আমি আপনাকে দমন করব, আমি সবটা বুঝি, এই জায়গাটাই ছিল প্রাধান্যকারী শক্তি। এখন এর সঙ্গে আমার কাছে আর একটা সমস্যা আছে। আমরা যে কমার্শিয়াল ম্যাগাজিনগুলো পড়ছিলাম, এই ম্যাগাজিনগুলোর একটা চরিত্র পরিবর্তন হতে থাকতো। আগে আমরা জনপ্রিয় লেখক পেয়েছি, আস্তে আস্তে জনমনোরঞ্জক মানুষ লেখক পেলাম। অত সেই লেখাগুলো সবসময় চোখের উপর ভাসতে থাকে, পড়তে ভালো লাগছে, কিন্তু ও আমাকে অস্থির করছে না, ও আমাকে কাঁদাচ্ছে না, ও আমাকে চিৎকার করতে বলছে না। আসলে আমরা তো তা চাইনি। আমরা ভাষা নিয়েও কথাটা বলার চেষ্টা করলাম, ভাষার আধিপত্য জায়গাটাও। এমনকি খুব রিসেন্টলি এইখানে যে আপনারা স্লোগান লিখছেন, সেই স্লোগানে একটা জায়গায় লিখবেন, এটাতে নেই, আমরা ছিলাম যে আমরা থট প্রভোকিং একটা সেমিনার আলোচনা সভা তৈরি করতে যাচ্ছি। আমার মধ্যে প্রশ্ন ওঠে, আচ্ছা থট প্রভোকিং এটা তো আমি বলছি, অন্য কেউ ভাবছে তো? আমাদের মনে হলো থট প্রভোকিং এটা হচ্ছে চাকরিয়ে দেওয়া ভাষা। সঙ্গে সঙ্গে আমাদের আমন্ত্রণ পত্রেতে ওই থট প্রভোকিং শব্দটা বাদ দিয়ে আমরা এনগেজ শব্দটা ব্যবহার করি। থট প্রভোকিং এর উপরে কোনো মানে কোনো সমস্যা ছিল তা নয়, কিন্তু আমরা অত্যধিক ব্যবহার করতে পারলাম। কিন্তু আমরা সবটা ভয় পাই যে যদি আমি আপনার কোনো চাকরি দিয়ে বসি, আমি তো আপনাকে শুনতে চাই, আমি তো আপনার ভাষাটা, আমার ভাষাটাকে আমি তো ওপেন করতে চাই। আর ধরুন আজকে এই শতাব্দীর শেষে বসে আমরা তো জানি
যে আমরা সবকিছু জানি না। আমরা সবকিছু জানি না আমাদের জ্ঞানের কমতি আছে তার জন্যও নয়, সবকিছু জানা সম্ভব নয়। একই সঙ্গে ইলেকট্রনের ভেলোসিটি এবং মোমেন্টাম অর্জন মাপা যায় না। একটা নিউটনিয়ান সূত্রে সবকিছু চলে না, ভাবা যায় না। তার কারণ ডুয়ালিটি কনসেপ্ট এসেছে। আমরা যখন খবর সংগ্রহ করি, একই খবর দেখবেন, আমরা খবর সংগ্রহ করছি। এই খবর সংগ্রহ করার সময় আমার একটা পরিচয় আছে, আমার একটা ধারণা আছে, আমি সেই ধারণা নিয়ে হাজির হই, বুঝলেন? এখন আসলে আমার যে ইনফরমেশন যেটা তৈরি হবে, জ্ঞাপন যেটা তৈরি হবে, সেগুলো তো যে উপাত্তগুলো ছড়িয়ে আছে সেই ছড়িয়ে থাকে উপাত্ত থেকে। সেই উপাত্তগুলোর মধ্যে আমরা কানেকশন এবং আন্ডারস্ট্যান্ডিং এই দুটো দেখে আমরা একটা ইনফরমেশন তৈরি করি, মানে আমাদের জ্ঞাপন তৈরি করে, যা আমি আপনাকে জ্ঞাপন করছি। কিন্তু এই জ্ঞাপন করার সময় কিন্তু আমরা ওই যা ছড়িয়ে ছিটিয়ে যে উপাত্ত আছে তার মধ্যে আমি আমার পছন্দের উপাত্তগুলোকেই গ্রহণ করি। একই ঘটনা দেখবেন যে দুজন দুরকম বিবৃতি দিচ্ছে, দুরকম তার অ্যানালিসিস হচ্ছে। তার কারণ ওই নির্মাণ হচ্ছে, যিনি নির্মাণ করছেন তার আন্ডারস্ট্যান্ডিং এর উপরে, তার অভিজ্ঞতার উপরে, তার অবস্থানের উপরে, এবং তিনি কিভাবে ডিক্টেটেড ওটা করবার জন্য তার উপরে, অর্থাৎ তার একটা মতদর্শ আছে, সেই অনুযায়ী তিনি উপাত্তগুলো কালেক্ট করেন। গণ্ডগোল হয় নির্মাণ। এই নির্মাণগুলোর আন্ডারস্ট্যান্ডিং থেকে আমাদের আসছে হাইপোথিসিস, তার আন্ডারস্ট্যান্ডিং থেকে আসছে আমাদের হাইপোথিসিস, তার রিলেশনগুলোকে, তার প্রিন্সিপালগুলোকে আমরা দেখে আমাদের জ্ঞান আসে। তাহলে জ্ঞান আসার প্রক্রিয়াতে প্রথমেই আপনার এই যে ভিন্নভাবে একটা মতদর্শ আমাদের চাপিয়ে নিয়ে গেছি, খোলা মনে যায়নি, তার ফলে এই দেখাটা বদলে যায়। এমন একটা অবস্থাতে এত অভাব, এত বিতর্ক, তার মধ্যেও 40 বছর ধরে এই পত্রিকাটা বেরোচ্ছে, আমার কাছে এটা এখনো খুব অলৌকিক মনে হচ্ছে। কখনো মনে হচ্ছে 40 বছর, আর কখনো মনে হচ্ছে এই তো সেদিন। সময়ের ওই ডাইমেনশনটা ভালো মজার। কিন্তু পত্রিকা চালানোর আর কি একটা পদ্ধতি আছে, বিজ্ঞাপন নেয়া। বুঝলেন, বিজ্ঞাপন নেওয়ার আরো শক্ত। তার কারণ আমার ব্যাংকের বন্ধুরা যারা বিজ্ঞাপন দিতেন, তারা এখন 500, 600, 400 বিক্রি হয় যে পত্রিকা, প্রচার হয় যে পত্রিকা, তাতে বিজ্ঞাপন দিয়ে তো সত্যিকার কোনো লাভ হয় না। এখন ওই যিনি আমার হয়ে বিজ্ঞাপনটা সংগ্রহ করে দিচ্ছেন, তিনি কিন্তু ওই লোন দেওয়ার সময় ওইটা তার একটা জায়গা। লোন দেওয়ার সময় উনি ঘুষ নেন না টাকাতে, তিনি বলতেন আমার এই সংখ্যাতে বিজ্ঞাপনটা দাও। তা আমাদের তার সঙ্গে আমরা যুক্ত হয়ে যাচ্ছি, সুতরাং আমরা বিজ্ঞাপনটাও ছেড়ে দিলাম। সরকারি বিজ্ঞাপন থাক, ওটা বুঝতেই পারছি যে সরকার আসবে তার অনুমতি বিজ্ঞাপনের কথা বলবেন। এখন তার সত্ত্বেও পত্রিকা টিকে থাকলো। এই টিকে থাকলে একটা অদ্ভুত ভাবে প্রত্যেকটি মানুষ যারা যুক্ত হয়েছে, হয়তো সবাই যুক্ত থাকতে পারেনি, কারণ চাকরি নিয়ে বিভিন্ন জায়গায় চলে যেতে হয়েছে, অনেকে থাকতে পারেনি। কিন্তু এই যাওয়া এবং আসা এটা কিন্তু থেকেই গেছে, এবং আমরা আমাদের কোনো সাংগঠনিক পরিচয় কিছু নেই। হয়তো ওই পত্রিকার রেজিস্ট্রেশনের সময় একজন সম্পাদক থাকতে হয়, একটা পত্রিকার সম্পাদক মণ্ডলী আছে, সব আছে, কিন্তু সবটা সবাই মিলে করে। মানে এইখানে কেউ কারোর ওপর অন্য কোনোভাবে
প্রভাব বিস্তার করার চেষ্টা করে না, তার মতটা চাপিয়ে দেয় না। হয়তো এই জন্যেই আমরা এখনো যখন কেউ বলে যে আমি কিছু করতে পারবো না, আমি তোমাদের বিজ্ঞাপন দেব, আমরা বলি না, ওর অব্লিগেশন অনেক বেশি, আমরা সক্ষম নই। এই দুদিনের আলোচনার জন্য আমরা 4 জন বক্তা এইভাবেই বেঁচেছি। আসলে সংবাদ মাধ্যমের ভূমিকাটা এইটা বলছে দিন দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং আমাদেরকে কলুষিত করছে। সুতরাং তার উপরে পড়ার জন্য আমরা পরঞ্জয় বোধাগোটাকে উপযুক্ত মনে করেছি। আচ্ছা, কেন চারপাশে আজকে কালকে 3 দিনে, গত 3 দিনে যদি পত্রিকা মনে করি, তাহলে সেখানে কি অদ্ভুত ব্যাপার চলছে। মানে সমস্ত দক্ষিণপন্থী কথা, মানে সব জোরের কথা, মানতে হবে তার কথা, প্রত্যেকে মানতে হবে তার কথা। এই যে দক্ষিণ এবং এই যে মানতে হবে, এইটা কিন্তু গরিবের কথা নয়। অবশ্য গরিবের কথা হলেও সেটা সত্যি হতে এমনটা নয়। এখন বুঝি, ছোটবেলায় আমরা যখন মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমার বিরোধিতা করেছি, আমরা একই সঙ্গে আনন্দিত হয়েছিলাম সোভিয়েত বোমার থাকাতে। এখন বুঝি ওই ক্ষমতা থেকে দূরে থাকা ভীষণ দরকার। ক্ষমতার কাছাকাছি গেলে আমরা সত্যি যেটুকু বাঁচি, সেই নিঃশ্বাসটুকু বন্ধ হয়ে যাবে। তাই এইরকম সব হাবি জাবি, উল্টো পাল্টা, অনিয়ন্ত্রিত ভাবনা, তার ভিতর দিয়ে আমরা চালাচ্ছি। কালকে আমরা পরিবেশের উপর যে ধরনের অত্যাচার হচ্ছে, সরকার কিছু আইন করতে বাধ্য হয়েছিল, সেগুলো টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্টের নামে কিভাবে নষ্ট করে দেওয়া হচ্ছে, এটাও আমরা দেখছি। তাই জন্যে আমরা পঙ্কজ সাকসেরিয়াকে আহ্বান করেছি এই ব্যাপারটা বলার জন্য। কি করব, সত্যি তো কি করার কথা অন্যরা ভাবছেন, এইটা শোনার জন্যে আমরা আনছি কবিতা শ্রীবাস্তবকে, রাজস্থানের একবারে ওমেন মুভমেন্ট থেকে উঠে আসা এক মহিলা, এখন টিউশনের সাধারণ সম্পাদক। এত সবের মধ্যে আমাদের দীর্ঘ 40 বছরে আমাদের থেকে চলে গেছেন, চিরতরে হারিয়ে গেছেন আমাদের বেশ কয়েকজন সহযাত্রী। আমরা হারিয়েছি আমাদের লেখক কবি মুকুন্দ গায়েনকে, হারিয়েছি সৃজন পালকে, কবি সৃজন পালকে, গদ্যকারও বটে। আমরা হারিয়েছি মদন দাসকে, কবিতা। আমাদের পরামর্শ ছিল, আমার কর্মসূচির দাদা নির্মলেন্দু শাসমল, তাকে হারিয়েছি। এখন প্রথম থেকে, মানে 1950 সালে যে মিটিংটা হয়েছিল পুরুলিয়ার কাশীপুর গ্রামে, সেই মিটিংয়ের অন্যতম সদস্য সুব্রত মজুমদারকে আমরা হারিয়েছি। দেখবেন আমাদের সমস্ত প্রচ্ছদ, প্রত্যেকটা সংখ্যার প্রচ্ছদ আলাদা আলাদা। এই জন্য সমস্ত ক্রেডিট শিল্পী সমীর ভট্টাচার্যের। আমরা তো শিল্পী সমীর ভট্টাচার্যকেও আমরা হারিয়েছি কিছুদিন আগে। আর এখন আজকে আমরা যখন দাঁড়িয়ে আছি, এই গত 9 মে আমাদের ঘনিষ্ঠ সাথী ভোমরা বলে যে লোক সংস্কৃতির যে গ্রুপ আছে, তার কর্ণধার শিবব্রত কর্মকারকে হারিয়েছি হঠাৎ। এবং আজকে ভ্রমণের অনুষ্ঠানটি একটু আগে হওয়ার কথা ছিল, করা যায়নি। তার কারণ হচ্ছে আজকে শিবব্রত কর্মকারের পারলৌকিক ক্রিয়াদি উন্নত সম্পাদিত হচ্ছে। আমি তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমি শ্রদ্ধা জানাচ্ছি আজকের ভাষা আন্দোলনে যারা শহীদ, তাদের প্রতি, এবং অবশ্যই আজকের
শিবব্রত কর্মকারের প্রতি নমস্কার। ধন্যবাদ শ্রী প্রশান্ত চট্টোপাধ্যায়কে এত সুন্দর করে কালীধনের দীর্ঘ চলার পথ এবং মতাদর্শ তুলে ধরার জন্য আমাদের